সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয় শিশু হত্যা আর কত বিভৎসতা। আর এ নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন মেহের আফরোজ চুমকি এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। রয়েছেন অধ্যাপক মাহফুজা খানম, চেয়ারপারসন, কেন্দ্রীয় খেলাঘর এবং ডাকসুর সাবেক ভিপি। রয়েছেন আফসান চৌধুরী, অধ্যাপক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়। প্রিয় দর্শক, আপনাদের বলে দিই, আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে এই আলোচনায় যোগ দিতে পারেন। আমাদেরকে ফোন করতে পারবেন, যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা SMS অথবা ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তো আলোচনা শুরু করার আগে আমরা একটু দেখে নেব এই মুহূর্তের প্রধান শিরোনামগুলো। রাজধানীর বনশ্রীতে 2 সন্তানকে হত্যা করেছে মা, র্যাবের কাছে স্বীকারোক্তি। হত্যা মামলা দায়ের বাবার, পেছনের কারণগুলো খতিয়ে দেখার তাগিদ মনোরোগ বিশেষজ্ঞদের। গাজীপুরে ডাচ বাংলা ব্যাংকের ATM বুথ থেকে প্রায় 2 কোটি টাকা লুটের ঘটনায় ময়মনসিংহ থেকে পরিত্যক্ত অবস্থায় ট্রাক উদ্ধার, আটক 7। নরসিংদীতে গুলিতে হত্যা মামলার 2 আসামির মৃত্যু, পুলিশের দাবি বন্দুকযুদ্ধ। ঘটনাস্থল থেকে পিস্তল, গুলি ও চাপাতি উদ্ধার। এবং সরকারি প্রভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে 162 জন মনোনয়নপত্র জমা দিতে পারেনি, অভিযোগ বিএনপির। আগামীতে অনলাইনে দেয়া যাবে, আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে ইসি। আমরা এবার চলে আসবো আমাদের আলোচনায়। আমরা যা দেখছি, গত কয়েকদিনে মারাত্মকভাবে বেড়ে গেছে শিশু হত্যা, যেটা আমাদের কি বলবো, বিচলিত তো বটেই, আমাদের ভীষণভাবে আমাদের মাঝে কতগুলো প্রশ্ন উদ্রেক করেছে যে আমরা আসলে কোথায় চলে যাচ্ছি, মানবতা কোথায় যাচ্ছে, আমাদের বিবেক কোথায় যাচ্ছে, কেন এরকম হচ্ছে। এবং সর্বশেষ যেটা আমরা দেখলাম যে 2 ভাই বোনকে হত্যা করা হয়েছে এবং এখন র্যাবের কাছে স্বীকারোক্তি দিয়েছে তাদের ছেলে মেয়েটির মা, যে তিনি নিজেই তাদের হত্যা করেছেন। এখন এটা বিশ্বাস করতে আমাদের কষ্ট হয়। আমরা জানি না মানে এটি আদালতে প্রমাণ সাপেক্ষ ব্যাপার, যদিও তারপরও এটি তো ভয়ঙ্কর ব্যাপার। এবং আমরা আজকেও একটি শিশুকে আমরা দেখলাম যে গাজীপুরে একটি শিশুকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। তো আমি প্রথমেই আসবো মেহের আফরোজ চুমকি আপনার কাছে, যে কি বলবেন আপনি? আসলে বিষয়টা এতই মর্মান্তিক যে কিছু বলার ভাষাও আমাদের নেই। তবে যে বিষয়টি আমি মনে করি যে সামান্যতম বিবেক যার আছে, সে কখনোই শিশুর প্রতি সহিংসতা এবং তারপরে শেষ পর্যন্ত তার মৃত্যু বা হত্যা করা, এটা কোনোভাবেই মেনে নিতে পারে না। কিন্তু ঘটনাগুলো ঘটছে ইদানিংকালে। আমিও নিজে নিজে ভেবেছি যে কি করা যেতে পারে, বা এককভাবে এর সমাধান করাটা তো নিঃসন্দেহে সম্ভবপর নয়। সমষ্টিগতভাবে কি করা যেতে পারে এবং কেন হচ্ছে। আমি কোনো সাইকিয়াট্রিস্ট না, কিন্তু আমার কাছে একটা জিনিস মনে হয় যে যখন কোনো দেশের উন্নতি হতে শুরু করে, অর্থাৎ অর্থনৈতিক উন্নতি হতে পারে সেক্ষেত্রে দেখা যায় মানুষের চাহিদা বাড়তে থাকে, এবং চাহিদাটা যখন বাড়তে থাকে তখন মানুষের ভিতর ফ্রাস্ট্রেশনগুলো আসতে থাকে। কারণ পাচ্ছি হাতের কাছে, এটা পাচ্ছি, ওটা পাচ্ছি না, এটা নিতে হবে, ওটা নিতে হবে না। এই যে চাহিদাগুলোর কারণে পারিবারিক বলেন, বন্ধুত্ব বলেন, নিজেদের ভিতরে ব্যক্তিগত বলেন, এই জিনিসগুলো সম্পর্কগুলোর মধ্যে যে আগে যে সুন্দর একটা সম্পর্ক ছিল, আন্তরিকতা, সেই জায়গাগুলোতে যারা ক্রিমিনাল, সকলের জন্য না, কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের 16 কোটি জনগণের মধ্যে প্রতিটা দেশেই কিন্তু যতই আইন থাকুক, যত কিছুতে ক্রিমিনাল আছে এবং এই ধরনের ঘটনা ঘটে থাকে, ক্রাইম হয়ে থাকে। তো আমাদের দেশেও তো 16 কোটি জনগণ, তার ভিতরে তো সবার ভিতরে বিবেকবান সব মানুষ তা নয়। তো যাদের ভিতরে এই ক্রিমিনালি চিন্তাভাবনা আছে, আর তারা যখন কোনো কিছু ডিমান্ড করতে থাকে, তখন মনে হয় এই সমস্যাগুলো তারা চিন্তা করে না। তখন তাদের মাথায় আসে কি করে অতি সহজে এর সমাধান হয়। অতি সহজ হিসাবে তারা শিশুদেরকে বেছে নিচ্ছে। আরেকটি বিষয় আপনি দেখবেন যে বাংলাদেশে যখন একটা ঘটনা ঘটতে থাকে, বা একটা কেউ, ধরেন আমি এক্সাম্পলে ব্যবসার কথা বলবো, গার্মেন্টস ব্যবসা শুরু করলো তো সবাই শুরু করবে, কেউ অমুক জিনিসটা হলো তো সবাই করবে। আমার মনে হয় যারা ক্রিমিনাল
তারা দেখছে যে শিশুদেরকে মানে হত্যা করা, শিশুদেরকে নির্যাতন করা, এটা যেমন পরিবারকে আহত করে, পাশাপাশি নির্যাতনটা খুব সহজ হয় বা তাদেরকে, যার কারণে তারা মনে হয় এই পথটাকে বেছে নিয়েছে। তবে এই আজকের যে পেপারের নিউজটা এই দুদিন থেকেই চলছে যে একটি ছেলে এবং একটি মেয়ে, এবং তাদেরকে বলা হচ্ছে যে তার মা হত্যা করেছে, এটা যেন কিছুতেই মেনে নিতে পারছি না। সর্বশেষ দেখার জন্য আমাদের মনে হয় অপেক্ষা করতে হবে যে মা কি করে সন্তানকে মারবে। এটা আমরা যেন একজন মা হিসাবে মানে কোনোভাবেই মেনে নিতে পারছি না বিষয়টা। তারপরে আমরা এটা শেষ পর্যন্ত আমরা নিশ্চয়ই অপেক্ষা করব যে আসলে এর শেষটা কোথায়। তো মানসিক সমস্যাও তৈরি হচ্ছে মানুষের, যেটা আমি প্রথমেই বলেছি, চাহিদার কারণে মানুষের ভিতরে এই কম্পিটিশনটা বেড়ে যাচ্ছে, কম্পিটিশনের ভিতর দিয়ে তাদের অস্থিরতাটা বেড়ে যাচ্ছে, মানসিক বিভিন্ন প্রবলেমগুলো সৃষ্টি হচ্ছে। জি, অধ্যাপক মাহফুজা খানম, আপনার কাছে আসবো। যেটা মাননীয় প্রতিমন্ত্রী যেটা বললেন যে আমরা উন্নয়নের দিকে যাচ্ছি, দেশ এগিয়ে যাচ্ছে, মানুষের মধ্যে চাহিদা তৈরি হচ্ছে, তারই হয়তো কিছু প্রতিফলন, এগুলো আপনি কি তাই মনে করেন? আপনি দীর্ঘদিন ধরে খালাঘর আসর করেন, অর্থাৎ একটি বাংলাদেশের খুবই ঐতিহ্যবাহী শিশু সংগঠনের সাথে আপনি যুক্ত, এবং একসময় রাজনীতির সাথেও যুক্ত ছিলেন। তা আপনি কি মনে করেন? আমি একটু অন্যভাবে কথাগুলো আরম্ভ করতে চাই। বিশ্ব জুড়ে একটা অস্থিরতা আমরা লক্ষ্য করছি আমরা, এবং সেটার একটি বড় কারণ সম্ভবত আমার কাছে মনে হয় যে বিশ্ব দুটো দর্শনের ভিতরে চলছিল একসময়, একটা ধনতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। এবং এই সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা যখন ভেঙে গেল, তখন কিন্তু এই ধনতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাটা বিরাজমান হলো পৃথিবীতে। এবং ধনতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাতে কিন্তু মূল কথাটা হচ্ছে অর্থ, এবং অর্থই প্রধান। সেখানে মানবিকতা, বিবেক এগুলো কিন্তু কাজ করে না। এবং যার ফলে দেখা যাচ্ছে বিশেষ করে আমাদের এই যে আমরাও তো আসলে সেই ধনতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার ভেতর দিয়ে যাবার চেষ্টা করছি এখন বা বিরাজমান, যার ফলে এখানে এক ধরনের অস্থিরতা আমরা লক্ষ্য করছি। আরেকটি হচ্ছে যে সামাজিক যে ব্যবস্থাগুলো আমাদের আগে ছিল, সেই সামাজিক ব্যবস্থাগুলো নাই। যেমন আমি যদি বলি এইভাবে যে পরিবার, আমাদের একটা বড় পরিবার ছিল, দাদা দাদি নিয়ে একটা বড় পরিবার ছিল, যৌথ পরিবার ছিল। সেই যৌথ পরিবারটা ভেঙে যাচ্ছে। যৌথ পরিবারের ভিতর দিয়ে ছেলে মেয়ে যখন মানুষ হয়, তাদের আপব্রিঙ্গিংটা হয় মানবিক বোধ সম্পন্ন হয়, মানুষের সাথে শেয়ার করা, মানুষের সাথে একসঙ্গে চলাফেরার একটা অভ্যাস হয়। কিন্তু আজকে যতই এই পরিবারটি ছোট হয়ে যাচ্ছে, যে স্বামী স্ত্রী এবং সন্তানেরা হচ্ছে একটা পরিবারের কনসেপ্ট হয়েছে আমাদের এখন, সেইখানে কিন্তু আসলে খুব আত্মকেন্দ্রিকতা চলে আসছে এবং শুধু নিজে। এবং আমি যে কথাটা দিয়ে আরম্ভ করেছিলাম যে এই যে ধনতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার সমস্ত কিছুকে কিন্তু পরিমাপ করা হয় ধনের বা অর্থের সঙ্গে নিয়ে, সেইখানে নিজের সুখটা হচ্ছে বড় সুখ। আমি কি পেলাম, আমার কি হলো, আমার আরো অর্থ দরকার, এবং এই অর্থের পেছনে কিন্তু সমস্ত সমাজটা দৌড়চ্ছে। সেখানে যে বিবেক, বিবেচনা বা মূল্যবোধ এগুলো কিন্তু, বা তার সংস্কৃতি, এটাও তো বলতে হবে যে আমাদের সংস্কৃতিতে কিন্তু এগুলো ছিল না। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে হয়তো এই ধরনের খুন খারাপই ছিল, এটা কিন্তু আজকের জগতে আমাদের বাংলাদেশেও কিন্তু আমরা এগুলো লক্ষ্য করছি। এর মধ্যে আরেকটি বড় কারণ আমার কাছে মনে হয় যে আগে পাড়ায় পাড়ায় নানা ধরনের সাংস্কৃতিক সংগঠন ছিল। সেই সংগঠনের ভেতরে কিন্তু শিশুরা কি হতো, সেখানে যেত, খেলাধুলা করত, তারপর মানুষের সঙ্গে মিশতে পারত, এবং তার ফলে তার মানসিক যে প্রবৃদ্ধি বা একটা পূর্ণাঙ্গ মানুষ হওয়ার জন্য তার যে পরিবেশটা, সেই পরিবেশটা ছিল। আজকে কিন্তু সেটি নেই। যেমন একটু আগে যে কথাটা আমি বললাম যে পরিবারে কেউ একটি বাচ্চা যদি দুষ্টু হতো বা অন্যরকম হতো, সেখানে বড়রা তাকে শাসন করত। পাড়াতেও দেখা যেত কি, পাড়াতেও যারা বয়স্ক ছিলেন তারা কিন্তু পাড়ার ছেলে মেয়েদেরকে যদি উল্টাপাল্টা চলতো তাদেরকে বলতো। আজকে কিন্তু এই যে জায়গাগুলো, এই সামাজিক ব্যবস্থাগুলো কিন্তু একটা পরিবর্তন হয়ে গেছে। আরেকটি কথা বলতে এটার সঙ্গে যুক্ত করা প্রয়োজন, সেটা হলো আজকে মাদকের এই যে কেন হচ্ছে, হওয়ার কারণগুলো যদি যে কটা ঘটনা ঘটেছে এই পর্যন্ত,
যদি দেখি, দেখা যায় হয় কোনো অর্থের কারণে, যেমন যে কিডন্যাপ করে যে বাচ্চাদের নিয়ে যাচ্ছে এবং সেখানে অর্থ দাবি করছে তারা, এবং অর্থের জন্য তারা এই কাজটি করছে, অথবা সম্পদের পরিবারের সম্পদের সঙ্গে, অথবা নিজের পরিবারের সঙ্গে বা আশেপাশের লোকজনের সঙ্গে তার সম্পদের সমস্যা হলে পরে সেইখানে এই বাচ্চাদেরকে, কারণ বাচ্চারা হচ্ছে সবচেয়ে নাজুক, তারা তো আসলে মানে রেজিস্ট করতে পারে না এই ঘটনাটা যখন ঘটে। বড়কে করলে হয়তো সেটা রেজিস্ট করতে পারতো, কিন্তু ছোটরা তো সেটা রেজিস্ট করতে পারে না। আরেকটি হচ্ছে মানসিক বিকারগ্রস্ত হওয়ার নানা উপাত্ত কিন্তু আমাদের এখন বর্তমান, সেটা হলো একটা টেলিভিশনের কথা আমি বলবো। টেলিভিশনে যে পরিমাণ ভায়োলেন্স দেখানো হয়, এই ভায়োলেন্স দেখে একটা মানুষ পূর্ণাঙ্গ সুস্থ স্বাভাবিক একটা মানুষ হওয়া খুব কঠিন বলে আমার কাছে মনে হয়। আমরা তো চিন্তাও করতে পারলাম না ছোটবেলায় যে একজনকে চড় দেওয়া যায়, মারা যায়। এখন ভায়োলেন্সটা কি পরিমাণ দেখানো হয় এবং দেখছে এটা এমন সো ওপেন। সুতরাং এই যে মানুষ যে ব্যবস্থার ভেতর দিয়ে বড় হচ্ছে, তার ফলে তার মানবিকতা গুণসম্পন্ন যে একটা মানুষ হবে, সেইটা কিন্তু হওয়ার আমরা সুযোগ কিন্তু আমরা দিচ্ছি না বলে আমার কাছে মনে হয়। আফসান চৌধুরী, আপনি কি বলবেন এই দুইজনের আলোচনার পরিপ্রেক্ষিতে? আপনার কি মনে হয় যে এইগুলোই কারণ, নাকি আরো কিছু কারণ আছে এই অবক্ষয়? আমি তো গবেষণার অবস্থান থেকে যদি দেখি, আমাদের প্রায় 30 বছর হয়ে গেল শিশু অধিকার নিয়ে বা নির্যাতন নিয়ে কাজ করছে। এবং আপা যে কথাটা বলেন সমাজতান্ত্রিক দেশ, আমি ওই দেশেও জাতিসংঘের মানবাধিকারের শিশু অধিকার নিয়ে কাজ করেছি। আমি পার্থক্যটা ওই জায়গাটাই দেখিনি। মূলত যেটা হয়, যখন বাবা মা বা সন্তানরা যখন তার নিকট ঘনিষ্ঠজনকে হত্যা করে, তখন এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়, তখন তাকে স্বাভাবিক মানুষ বলা যায় না। আপনি গত 1 মাসে যদি দেখেন, ভারত যেটা তো নিশ্চয়ই ধনবান দেশ না, এটা গ্রামীণ এলাকাতে, সেখানে একজন বাবা 14 বা একটা বাড়ির 14 জনকে হত্যা করেছে। তারপরে আপনি যদি কলকাতায় যদি দেখেন ফনসেকা কেস, সেখানে ছেলে মেয়ে স্ত্রী অন্যদেরকে হত্যা করেছে। আপনি যদি গত সপ্তাহে আমেরিকাতেও দেখেন, আপনি সে একই কারণ দেখবেন। আপনি সোভিয়েত ইউনিয়ন, আগেরকার সোভিয়েত ইউনিয়ন, রাশিয়ায় যদি দেখেন, গত মাসে একটা জায়গায় গিয়ে নিজেকে বোমা লাগিয়ে উড়িয়ে দিয়েছে। অতএব আমার মনে হয় সমাজের যে ক্ষমতা আছে এই সব ধারণ করার, এই ক্ষমতাটা বা মানুষ যখন এর সঙ্গে সংস্পর্শে আসে, তখন যখন একটা পর্যায়ে পার হয়ে যায় তার ধৈর্যের বা তার ক্ষমতা ধারণ করার, তখন এটা হয়। এটা স্বাভাবিক ব্যবহার না। আমার মনে হয় কদিনের মধ্যে কয়েকটা হয়েছে, আমরা বোধহয় এটা নিয়ে একটু বেশি উদ্বেলিত। আমাদের শিশু নির্যাতনের ক্ষেত্রে এটা বড় সমস্যা না। এবং আমি এটা মানতে পারবো না, 1996 সালে আমি যখন শিশুদের যৌন নির্যাতনের উপরে করছিলাম, আমি খুব কম সংখ্যক এলাকায় পেয়েছি যেখানে শিশুদের যৌন নির্যাতন হয়নি। আমার কাছে তখন মনে হয়েছিল যে এই বিষয়গুলো কেবলমাত্র তখনই কমতে পারে বা এর প্রতিবাদ হতে পারে তখন আমরা মনে করি ক্ষমতাবানকেও কারো না কারো কাছে জবাবদিহি করতে হবে। আমাদের সমাজে এই জিনিসটা অনেক কমে গেছে। ক্ষমতাবানরা মনে করে না যে কিছু করার জন্য। কিন্তু আমি এই স্পেসিফিক কেসগুলো নিয়ে বলছি না যে মা বলছেন যে বাচ্চাদেরকে হত্যা করেছে, এটা মানসিক রোগ। এটা এই কারণে যে তিনি তো কারণও বলছেন না। দ্বিতীয়ত, এইরকম ঘটনাও কিন্তু ঘটে, এরকম ঘটনাও যে ঘটে, এবং কেউ হয়তো বলতে পারে যে তার হয়তো সুবিধা ছিল নেশার কথা। আপা যে কথাটা বলছেন যে নেশাগ্রস্তরা অনেক সময় এরকম হত্যাকাণ্ডটা করে, কিন্তু এটা তো নেশাগ্রস্তর কারণে এটা হচ্ছে তা না। আমাদের বড় সংখ্যক যেটা এই বড় বড় এরকম হত্যার ঘটনা দেখে আমরা ভুলে যাই যে শিশুদের নির্যাতনগুলো হয় কাঠামোগত। শিশুদের খেতে পাচ্ছে না, শিশু পুষ্টিহীনতায় ভুগছে, লেখাপড়া করতে পারছে না, শিশু স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না, খেলাধুলার জায়গা নেই, এইগুলো অনেক বেশি হয়। তো এই ঘটনাগুলো যেন আমাদের মূল যে সমস্যা সেটা থেকে সরিয়ে না দেয়, এটাই আমার চিন্তা হয়েছে। আমি তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তান জাতিসংঘের হয়ে এই দুটো দেশে শিশুদের অধিকারের উপরে কাজ করছিলাম। তখন তারা তো সমাজতন্ত্র, আধা সমাজতন্ত্র এরকম হয়েছিল। তখন লক্ষ্য করা যাচ্ছিল যে একটা বড় সংকট ছিল যে বাবা মারা বেকার বাবা মার কি হয় সেটা আমরা বলছেন যে বাচ্চাদের উপরে কি প্রভাবটা পড়ে। এবং একটা পর্যায়ে গিয়ে কিন্তু বাবা মাদের প্রভাবের কারণে বা কার্যক্রমের কারণে বাচ্চাদের উপরে প্রভাবটা সবকিছু পড়ছে। তো তখন বাবা মারা কিন্তু অস্থির হয়ে যাচ্ছে, কিন্তু বাবা মাদের পালাবার পথ নেই, এইটা লক্ষ্য করা যায়। অথবা আমাদের সমাজে নিশ্চয়ই এমন একটা পরিস্থিতি হয়েছে যে অনেকেই ভাবছেন যে আমার পালাবার পথ নেই, আমার বাঁচার জায়গা নেই। তো
তো আমার মনে হয় এটা কেবলমাত্র যে পুলিশি কায়দায় তো আর এটা থামানো যাবে না। এটা থামাতে হলে সমাজের কাঠামোগত বড় সংকট, আমি একটু খালি বলিনি, আমাদের বিশ্লেষণগুলো খুব দুর্বল। আমি গত 10 বছরে, বিশেষ করে গত 7-8 বছরে আমি যে বিশ্লেষণ দেখেছি, সরকারি বিশ্লেষণ কোটি কোটি টাকা দিয়ে খরচ করে, এত কম মানসম্পন্ন যে মনে হয় কনসালটেন্টদেরকে পয়সা দেওয়ার জন্য এই বিশ্লেষণগুলো করা হয়। তো আমার মতে যতক্ষণ আমরা ওই বিশ্লেষণের দিক থেকে সবল হব, আমাদের সমস্যাগুলো সমাধান হওয়ার সম্ভাবনা কম। জি, আবার আমার আসবো। সাথে তবে আরেকটু আমি যুক্ত করি তবে এই কথাটা, যে আমাদের বাংলাদেশে এখন লক্ষ্য করছি যে অর্থনৈতিক বৈষম্যটা কিন্তু কাঠামোটা কিন্তু প্রকট হয়ে ধারণ করেছে, এটা একটা বিষয়। আর এতটুকু একটা ছোট্ট দেশ, 16 কোটি মানুষ এখানে, এবং মিনিমাম একটা স্ট্যান্ডার্ড অফ লাইফ কিন্তু সবাইকে আমরা দিতে পারছি না, যার ফলে অসন্তোষটা বেড়ে যাচ্ছে। ও পাচ্ছে, আমি পাচ্ছি না কেন? এবং তার ফলে কি হয়, এই যে ডিপ্রাইভেশন থেকে মানুষের এক ধরনের হতাশা, এবং সেই হতাশার থেকে মুক্তি পেতে চায় মানুষ, এবং সেই কারণেই আসলে নানা ধরনের ক্রাইম তো এক ধরনের হচ্ছে না, একটা বাচ্চাদের উপর হচ্ছে। এবং সেটা যেটা উনি বললেন যে মা বাবারা যখন হতাশাগ্রস্ত হন তখন সেটা যে অবশ্যই পড়ে বাচ্চাদের উপরে সেটা পড়ে। তো এই ব্যবস্থা থেকে এই যে সামাজিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্যটা আমি বলবো যে আমাদের দেশে এখন চলমান, আমি মনে করি যেখানে আমাদের সরকারি বেতন কাঠামো হলো, এত দুঃখের সঙ্গে বলতে হয় যে 10:1 হয়েছে। উপরের দিকে যারা আছেন তারা 80,000, আর যিনি পিয়ন তিনি হচ্ছে 8,000, তার মানে 10:1। তো একজন এই যে প্রতিক্ষণে আমরা দেখছি যে সামাজিক রাষ্ট্র কিন্তু এই বৈষম্যটা দিনে দিনে আরো বাড়াচ্ছে। আমার মনে হয় এই বাড়ানো বৈষম্য সম্পন্ন সমাজ ব্যবস্থার ভেতরে আপনি সুস্থ স্বাভাবিক একটা মানুষ, বিবেক সম্পন্ন মানুষ এবং সুন্দর সত্য জীবন ধারণের জন্য যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটাকে আমরা কি আশা করতে পারি মানুষের কাছ থেকে? আপনি কিছু বলবেন? আচ্ছা, আমি এটা নিয়ে আমি টেনে বলতে চাচ্ছি যে অর্থনৈতিক বৈষম্যের কথা বলছে যে আপনি কিন্তু আমাদের যে এখন বর্তমানে আমাদের যে পরিসংখ্যান, সেখানে কিন্তু বাংলাদেশের এই অর্থনৈতিক বৈষম্যটা আগের চাইতে অনেক অংশে কমে এসেছে। এক সময় বড়লোক, বিশাল বড়লোকরা সংখ্যা হাতে গোনা ছিল, তারপরে গরিব দরিদ্র সংখ্যা প্রচুর ছিল, কিন্তু এখন আস্তে আস্তে কিন্তু সেই সংখ্যাটা কমে এসেছে। শ্রমিকদের বেতন বৃদ্ধি, সকল ক্ষেত্রে কিন্তু বেতন বৃদ্ধি হয়েছে। একজন দিনে যে উপার্জন করত 100 টাকা, এখন সে 400 টাকা করে। আর যেখানে আমরা বলি যে ঊর্ধ্বতন কর্মকর্তা আর একেবারে নিম্ন শিক্ষার একটা বিষয় থাকে, যে একদম ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে কিন্তু অনেক শ্রম দিয়ে লেখাপড়া শিখে একটা পর্যায়ে আসে, তার স্ট্যান্ডার্ডের একটা পর্যায়ে থাকে। যে সমান করে ফেলা বেতন, এটা মনে হয় খুব কঠিন ব্যাপার, এটা কোনো দেশে আছে বলে মনে হয় না। তবে আমি না বুঝতে পেরেছি, অসম বলে নয়, এখন কিন্তু একেবারে বেতনের বৈষম্যটা কিন্তু আমি একটু বলি যে আগে আরো বেশি ছিল, সেটাই ধাপগুলো আরো বেশি ছিল, কিছুটা কমে এসেছে, এখন বাড়িনি, কমে এসেছে, তারপরে অনেক আছে। আর যে ঘটনাগুলো ইদানিংকালে ঘটেছে সেখানে কিন্তু আপনার লক্ষ্য করা যাচ্ছে যে যারা যে দরিদ্র পরিবার, যে পরিবারটাকে নিয়ে কাজ করছে পরিবারগুলো, সেই পরিবারের, যেটা আমি বলবো খুলনায় যে ঘটনাটা ঘটলো, একটা ছেলে রাকিব, তারপরে রাজন ঘটনা হলো, তো সেই সব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বড়লোক যে সে গরিব, সে কাজ করছে, তার উপর টর্চার করে সে এক ধরনের আনন্দ পাচ্ছে। এই ধরনের যারা আনন্দ পায় তারা স্যাডিক্স, তাদের ভিতরে একটা মানে অমানবিক বিষয় তার ভিতরে কাজ করে। এর সংখ্যা কিন্তু শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে উন্নত দেশ থেকে আরম্ভ করে কোন দেশে নেই। তো ওই সুযোগ পেলেই তারা এই ধরনের মজাগুলো করে তারা মনে করে যে এটা আত্মতৃপ্তি পায়, কিন্তু তাতে ওই যেমন ব্যাংকে মেরে আরেকজন আনন্দ পেল, ব্যাংক কষ্ট পেল কিনা খোঁজ নেই, ঠিক এই ধরনের মানুষের এই কাজগুলো করে। যেমন 4টি শিশুকে মেরে ফেললো সিলেটে যে ঘটনাটা, সেটাও কিন্তু এক ধরনের মজাই করলো তারা, যে গরিব বলে না, তারা তাদের সেই দাম্ভিকতা, দাম্ভিকতা দিয়ে। আসলে আমি যেটা বলি, যে বলতে চাই, যার যত আছে সে তত প্রত্যাশা করে, মানে ডিমান্ডটা বেড়ে গেছে। ওই যারা ক্রিমিনাল তাদের ভিতরেও নতুন নতুন ক্রিমিনালি বুদ্ধি বের হচ্ছে, আর ওই ডিমান্ডটার জন্য তারা জোর জবরদস্তিকে ডিমান্ডটা নেওয়ার চেষ্টা করে, কিন্তু এর ভুক্তভোগী হচ্ছে আমাদের শিশুরা,
সংখ্যাটা ধন্যবাদ। আমি আর একটি কথা বলবো, গবেষক হিসেবে উনি যেই বিষয়টি বলেছেন যে এই কয়টা মার্ডার দিয়ে আমরা শঙ্কিত হয়ে যাওয়াটা মূল কথা না, বরং শিশুর অধিকার, শিশুর আরো অনেক বিষয় আছে, সেগুলো নজর দেওয়াটা আমাদের বেশি জরুরি। আর এই ধরনের ঘটনা আমার মনে হয় এমন কোনো দেশ নেই, এমন বিশ্বের কোনো দেশ নেই যেখানে হচ্ছে না। তবে এটা আমাদের সিরিয়াসলি আইনগত ব্যবস্থাগুলো জি, নেওয়াটা জরুরি। ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক আছে টেলিফোনে, আমরা একটু ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। জি, আমি কুমিল্লা 14 থেকে বলছিলাম, আল মামুন। জি, আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতিমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, যে ভারতীয় চ্যানেলগুলো আগ্রাসন থেকে এইরকম ঘটনা আমরা মনে হয় ঘটতেছে। তো মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্ন হচ্ছে যে এই চ্যানেলগুলো বন্ধ করার ব্যাপারে কোনো পদক্ষেপ গভর্নমেন্ট নিচ্ছেন কিনা। ধন্যবাদ, ধন্যবাদ। উনি বিশেষ করে ভারতীয় চ্যানেলের কথা বলেছেন। উনি ভারতীয় খুবই- চ্যানেলে কিন্তু আমরা দেখব যে কিছু কিছু সিরিয়াল যেগুলো হয় সেখানে মূল বিষয়টাই থাকে পারিবারিক ভাবে কে কার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কি করছে না করছে, এবং সেগুলো আমাদের এখানে খুব জনপ্রিয়। আমাদের সমাজের সাথে মিলিয়ে না। আসলে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি ওনার পারিবারিক সাথে মূল্যবোধের অবক্ষয়ের 100% জন্য যিনি প্রশ্নটা করেছেন 100% ওনার সাথে আমি একমত। আমি এই বিষয়টি নিয়ে কিন্তু গতকালও একটা প্রোগ্রাম ছিল, সেখানেও আমি এই বিষয়টি বলেছি। আমরা এই তথ্যমন্ত্রী মহোদয়ের সাথে বিষয় নিয়ে আলোচনা করে আমরা একটা কিছু ব্যবস্থা গ্রহণ করাটা উচিত। কারণ আসলে বিভিন্ন চ্যানেলগুলো আছে, চ্যানেলগুলোতে এমন সব ঘটনাগুলো দেখাচ্ছে যে বাসায় বসে বসে মহিলারা যারা জীবনে কিছু ধারণাই ছিল না, কোনো ক্রিমিনালি চিন্তা, তারাও কিন্তু বসে বসে মজা পাচ্ছে, পেতে পেতে কিছু শিখেও যাচ্ছে। আর এই আমাদের তো এখন অনেক চ্যানেল আছে। আমরা মনে করি যে মাননীয় তথ্যমন্ত্রীর সাথে আমি এই বিষয় নিয়ে কথা বলবো, এবং আমরা ইতিমধ্যে আমি যে বলিনি তাও নেই, এই বিষয় নিয়ে কথা হয়েছে। গতকাল একটা প্রোগ্রাম ছিল, সেখানেও বিষয়টি নিয়ে আমরা চিন্তা করেছি যে কি করা যায়। তবে যারা ভালো তারা ভালো জিনিস গ্রহণ করে সারা জীবনে, আর যারা মন্দ মন্দ জিনিসগুলোকেই তারা গ্রহণ করার চেষ্টা করে। জি, আমি কি বলতে হয়, মন্দ জিনিস যদি সামনে থাকে তখন আর ওটাই- ভালো জিনিস থাকে, মন্দ মানুষের স্বভাবটাই হচ্ছে এরকম, ভালো জিনিস যত তাড়াতাড়ি গ্রহণ করতে পারে তার থেকে অনেক বেশি তাড়াতাড়ি গ্রহণ করতে পারে খারাপ জিনিসগুলো। এবং চ্যানেলগুলো বিশেষ করে কলকাতার ভারতীয় চ্যানেলগুলো, সেগুলোতে দেখানো ক্রিমিনোলজি দেখানো, পারিবারিক দ্বন্দ্ব দেখানো হয় এবং সেখানে মানবিকতাগুলো নেই, এবং এটা খুবই পপুলার। এটা আমি দেখি ইয়াং জেনারেশন, ইয়াং মায়েরা যারা আছে তাদের অনেকের কাছে শুনি যে অফিসের থেকে বাইরের থেকে হয়তো কাজ করে আসলো, ছেলে মেয়ে কোথায় খবর নাই, রান্না বান্নার কোনো খবর নাই, দেখা গেল সিরিয়াল দেখতে, এবং সেটা দেখতেই হবে, একটা অ্যাডিকশনের মতো হয়ে গেছে এটা। এটা আমি মনে করি এটা ভয়াবহ অবস্থা আমাদের জন্য। ধন্যবাদ। আমি মাননীয় প্রতিমন্ত্রী আপনার কাছে আবার আসবো। একটি বিষয় বলা হয় যে আমাদের এখানে বিচারহীনতার একটা সংস্কৃতি, এবং সেই সংস্কৃতি থেকেই এই ধরনের অপরাধগুলো, যারা অপরাধ করে তারা আরো প্রশ্রয় পায়। এবং যেটা আফসান ভাই একটু ইঙ্গিত দিয়েছিলেন যে প্রভাবশালী যারা, তারা সবসময় মনে করেন যে তারা এই ধরনের কাজ করে ধরাছোঁয়ার বাইরে থেকে যাবেন। একটা রাষ্ট্রে যখন এই ধরনের মনোভাব তৈরি হয় মানুষের মধ্যে যে প্রভাবশালীরা যে কোনো অপরাধ করেই ধরাছোঁয়ার বাইরে থেকে যাবেন, তখন কিন্তু এই ধরনের অপরাধের প্রবণতা বেড়ে যায়। এরকম কিছু কিন্তু আছে, যেমন আমি একটা উদাহরণ দিই যে নারায়ণগঞ্জের তানভীর মোহাম্মদ তকির কথা যদি আমরা স্মরণ করি, তকির হত্যার প্রায় 3 বছর হতে চলল। 2013 সালের 6 মার্চ তকি নিখোঁজ হন এবং 8 মার্চ তার লাশ পাওয়া যায়। সেই তকি হত্যার তদন্ত প্রতিবেদনও কিন্তু এই 3 বছরে দেয়নি পুলিশ, এবং অভিযোগ আছে যে প্রভাবশালীরা এর সাথে জড়িত বলেই হয়তো তদন্ত প্রতিবেদন দেওয়া হচ্ছে না। আমরা দেখছি যে রাষ্ট্রের একটা যেন অনীহা, বিশেষ করে এই মামলাটার ক্ষেত্রে। আপনি কি বলবেন? আমি একটু পিছনে ফিরে যেতে চাই, যেহেতু রাজনীতি করি, 2-4টি কথা না বললেই হয় না। এটা আবার, কারণ আমাদের দেশের মানুষ খুব তাড়াতাড়ি ভুলে যায়, এটা আমাদের হয়তো স্বভাবের একটা অংশ। আপনাদের নিশ্চয়ই, আপনাদের সবারই জানা 1975-এর 15ই আগস্টের ঘটনা। সেদিন ছোট্ট শিশু রাসেলকে হত্যা করা হয়েছিল, সুকান্ত বাবু আরও বেবি, তাদেরকে, এই যে শিশুগুলোকে হত্যা যারা করলো, হত্যাকারীরা দীর্ঘদিন তারা কিন্তু নিজেরাই হত্যা করেছিল বলেছিল, তারপরেও তাদের কিছুই করা হয়নি। আর এই বিচারটা কিন্তু আমরা দ্রুত বিচার আইনে করতে পারিনি। আমরা কিন্তু সাধারণ জনগণের যেমন করে বিচার হয় ঠিক তেমনি করেছি। বিচারের দীর্ঘসূত্রিতা এটা স্বীকার করতেই হয়, কিন্তু তারপরেও অনেক সময় দীর্ঘসূত্রিতার মধ্যে চলে যায় অনেক বিচারে, নিয়ম নীতির একটা বিষয়
থেকে যায়। আর এমনি করে কিন্তু আমাদের সমাজে আস্তে আস্তে অনেক কিছুই অবক্ষয়, অনেক কিছুই ঢুকে গেছে। ইদানিংকালে যেই বিষয়, এটাই বড় বিষয় নয়, এই জিনিসটা মাথায় ঢুকেই গেছে, যার বেশি পাওয়ার আছে, ক্ষমতা আছে, অর্থ আছে, সে অনেক কিছু করতে পারবে। কিন্তু আমরা কিন্তু প্রমাণও করেছি ইতিমধ্যে যে যে ঘটনা ঘটলো ইদানিং কালে, সেই ঘটনাগুলো কিন্তু ইতিমধ্যে দ্রুত বিচার আইনে সেইগুলোকে নিয়ে আসা হয়েছে এবং বিচার হয়েছে, রায় হচ্ছে। এই বিষয়গুলো কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও মহান সংসদে জোরালোভাবে বলেছেন। কিন্তু আপনার যে নারায়ণগঞ্জের যে হত্যার তৌকির হত্যার বিষয়টি বললেন, 3 বছর হয়ে গেছে। তো আমিও সেটার বিষয়ে উদ্বিগ্ন যে কেন, এটার কি কারণে এটা হচ্ছে না। হয়তো অন্য তাদের সঠিক সাক্ষী তথ্যর কোনো জটিলতা থাকতে পারে, আইনের বিষয়, আইনের বিষয়ের বাইরে তো আমি নতুন করে কিছু বলতে পারি না। তবে আমাদের মন্ত্রণালয় থেকে আমি এই বিষয়টি আরো একটু মনিটর করার চেষ্টা করব যে কি কারণে এটা দেরি হচ্ছে সূত্রিতা। কারণ সব বিচারের ভিতরেই কিন্তু আমাদের পক্ষে যাওয়া সম্ভব হয়ে ওঠে না, সবকিছুর সাক্ষী প্রমাণ অনেক বিষয়াদি থাকে, সমাধান করাটাও কঠিন হয়ে যায়। আফসান ভাই, আপনি এই ব্যাপারে কিছু বলবেন? আমি ত্বকের বিষয়টা বলবো না, আমি প্রথমে একটু বলি যে বাংলাদেশ ইকোনমিক অ্যাসোসিয়েশনের যতগুলো পেপার আছে আমি পড়েছি, প্রত্যেকটা বলছে বৈষম্য বেড়ে গেছে। বেতন বাড়া আর বৈষম্য বাড়া এক না। বেতন আপনার অ্যাবসলিউট ইনকাম বাড়তে পারে, কিন্তু বৈষম্য, গরিব আর ধনীর মধ্যে যে বৈষম্য, এটা প্রবলভাবে বেড়ে গেছে। এবং একটা পেপারে দেখিয়েছে খুব জটিলভাবে হিসেব করে যে গরিব নিচের 2 অংশ যদি 4টা ভাগ করা যায়, তারা বড় লোকদেরকে ডবল অ্যামাউন্ট দিচ্ছে। তার মানে বড় লোকদের বড় লোকীকরণ অনেক বেশি হারে হচ্ছে, গরিবদের অবস্থা হচ্ছে কিন্তু ওখানে 16 গুণ, 20 গুণ, 40 গুণ হচ্ছে। এটা আপনার শাসন ব্যবস্থার সীমাবদ্ধতার লক্ষণ। তার মানে আপনি যখন অধিকারের ক্ষেত্রে যাবেন, যেমন আমি হিউম্যান রাইটস কমিশনে যখন সাংবাদিকদেরকে একটা ট্রেনিং দিচ্ছিলাম, তখন ওদের যে প্রক্রিয়াটা হয় যে আচ্ছা আমরা তো জানি বিচার পাবে না মানুষ, মানুষ বিচার পায় কিনা। আপনি যদি গবেষণার গ্রন্থগুলো দেখেন যে মানুষ মনে করে না বিচার পাবে, মানুষ তাহলে কোথায় যায়? যখনই মানুষের মধ্যে এই ধারণাটা থাকে যে আমি বিচার পাবো না, তখনই মানুষ কিন্তু এই অপ্রাতিষ্ঠানিক ক্ষেত্রে চলে যাবার চেষ্টা করে। আচ্ছা বিচার পাবো না তো ব্যাটারে পিটায় মার, যখন এটা পাবো না এই কর। এবং এই অপ্রাতিষ্ঠানিক যে যোগাযোগগুলো আমাদের সমাজে, এগুলো কিন্তু অনেক বেড়ে গেছে। তো তাহলে ধরুন আমি যখন প্রথম এটা দেখেছি 2005 সালে, তখন 20 ভাগের মতো বিচারের জন্য মানুষের প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে যাচ্ছে। এখন যে হিসেবটা আছে এটা 15-এর নিচে চলে গেছে। তার মানে অনেক বেশি সংখ্যক মানুষ আর বিচারের জন্য যাচ্ছে না এবং কোর্ট কাছারিতেই যাচ্ছে না। তো ত্বকির হত্যার কথা যেটা, সেটা তো প্রাতিষ্ঠানিক, এটা রাজনৈতিক বিবেচনা, আরো অনেক বিষয় আছে, সবাই জানে। নারায়ণগঞ্জের আরো একটা হত্যাকাণ্ড, র্যাবের যে হত্যাকাণ্ড, সেটাও আর সবাই জানে। কিন্তু এর বাইরে যে এর নিচে তলায় যে হত্যাকাণ্ড করে, যেগুলো আমরা শুনি না, তারা কিন্তু চাইলেও আসবে না, কারণ ওই আস্থার জায়গাটা আর এখন নেই। আস্থার জায়গাটা সবসময় কম ছিল, কিন্তু যে আমি আইনের কাছে যাব, আইনের কাছে যে বিচার পাবো, এই বোধটা যদি আপনার না থাকে, তাহলে আমার মনে হয় এটা কমতে বাধ্য। এটাই কারণে গবেষকরা, আমি একটু বলিনি আপা। দ্বিতীয়ত সেটা হলো যেটা আপা, যেটা টেলিভিশন চ্যানেলের সঙ্গে এটার ব্যবহারের প্রভাব আছে কিনা গবেষণা করে আগে দেখা দরকার। এটা আমরা টেলিভিশন চ্যানেল, আমি দেখি না, আমি টেলিভিশন দেখি না, কিন্তু আমি যদি গবেষণা করে না প্রমাণ করতে পারি, তাহলে তো এটা খুব উদ্ভট কথা হয়ে যাবে না যে হ্যাঁ এই টেলিভিশন চ্যানেল জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি হচ্ছে। এই কারণে আমি বলছি যে আমাদের যে গবেষণায় যে পরিমাণ আমাদের জানার প্রচেষ্টা করা উচিত। এখন একটা মনে করেন এটা হলো মাননীয় মন্ত্রী মহোদয়ের সেকশন চাইল্ড ম্যারেজে। চাইল্ড ম্যারেজে আমি দেখছিলাম একটা গবেষণা, কোটি টাকার গবেষণা, কয়েক কোটি টাকা। কি জিজ্ঞেস করছে, বাবারা খারাপ, বাবারা জোর করে বিয়ে দিয়ে দেয়। তো আমি বললাম যে বাবারা জোর করে বিয়ে দিয়ে দেয়, কেন বিয়ে দিয়ে দেয়? তো ওটা আর ও জানে না, ও আর বলতে পারে না। তো এইটা সমস্যাটা হয়ে গেছে, আমরা খুব সহজ উত্তরগুলোর কাছে যাচ্ছি, যার তো সমাধান দিতে পারবো না। বাবারা কেন বিয়ে দেয়? 71 সাল যারা দেখেছে তারা তো জানে বাবারা মারা দুজনে মিলে বিয়ে দিয়েছিল, নিরাপত্তার অভাব। ক্লাস 7 থেকে কেন ঝরে পড়ে? কারণ সে তো যেতে পারছে না স্কুলে, তার হয়তো একটা দুর্ভাবনা আছে, হয়তো নিজের গ্রামে সে যেতে পারে, অন্য গ্রামে। আমার মনে হয় আমাদের উত্তরগুলোকে আর একটু তীক্ষ্ণভাবে দেখা দরকার। তা না তো আমাদের এই ধরনের খুব বড় কথা হবে, কিন্তু সমাধান না, সেটা ঠিকই আছে, আপনি বলেছেন। তো আমার মনে হয়, আমি ঠিক জানি না, আমাদের দেশে হয় কি একই বিষয়ের ডাটা বিভিন্নভাবে আসে, আসলে প্রকৃত যে কোনটা সেটা বোঝা বড় কঠিন হয়ে যায়। যেমন মামলার বিষয়ে বলে, আমার তো মনে হয় এখন মামলার সংখ্যা বেশি, এখন আপনার স্বাধীনতা অনেক বেশি।
আপনার যেই স্বাধীনতা মানে আইনি স্বাধীনতা আমি বলবো, সেই সুযোগটা কিন্তু আমাদের করে দেওয়া হয়েছে। তো বিচার বিভাগ স্বাধীন এখন, সেখানে আপনার মামলার জন্য যেতে চায় না, এটা তো আশ্চর্য ব্যাপার। আমার তো মনে হয় যে পার্সেন্টেজ এখন বেশি, আপনি কি মানুষ করে আইনের বুঝলেন কাছে পার্সেন্টেজ যাচ্ছে। বেশি আপা? আমি আমার এলাকা ভিত্তিক আমি বলছি, না, এটা তো আমি তো সারা বাংলাদেশ এইটাই হচ্ছে আমার মনে হয় আমাদের সমস্যাটা যেটা হয়, আপনার এলাকার অভিজ্ঞতা তো আর বাংলাদেশের অভিজ্ঞতা না। ঠিক আছে, আমি এটা আপনি যদি দেখেন যে কত সংখ্যক লোক আমি একটা যায়। কথা বলি, আইন এখন কি বিচার বিভাগ স্বাধীন কি স্বাধীন না? না, এটার সঙ্গে তো আমার বিষয় না। আমি বলছি বিচার বিভাগ যেহেতু স্বাধীন, যেটা চেয়েছিল, মানুষের ডিমান্ড ছিল, সেটা হয়েছে। না, আমি আপনার সঙ্গে আমি দ্বিমত প্রকাশ করছি। বিচার বিভাগের স্বাধীনতার কথা বলিনি। এক হচ্ছে আমাদের দেশে আইনি প্রক্রিয়ায় যাওয়াটা অনেক টাকা পয়সার ব্যাপার। আমি নিজে আমার বিরুদ্ধে যখন মামলা হয়েছে আমি দেখেছি যে আমাদের সবার কয়েকজনের মিলে আমাদের 14 লক্ষ না 15 লক্ষ টাকা উকিলের কাছে দিতে হলো। একটা বিচার শেষ হতে কতদিন লাগে? না, এটা ঠিক আছে, দীর্ঘসূত্রিতার বিষয়টা আমি বলছি। তার ফলে হয় কি, বিত্তহীন মানুষরা ওই দিকে যায় না। বিত্তবানরা তো নিশ্চয়ই মামলা টামলা যেতে চায়, কিন্তু বিত্তহীন মানুষ যায় না। তো যখন একটা দেশের সবাই মামলা যেতে পারে, তখনই আমরা বলি যে এই জিনিসটা হচ্ছে। হ্যাঁ, আমি তো বলবো না যে 100% আমাদের সমস্ত কিছু আমরা পেয়ে যাচ্ছি, কারণ অর্থের কারণে অনেক সময় অনেক বিচারের বিষয়ে গরিব যখন কোনো সমস্যায় পড়ে, তার অর্থ থাকে না, সে প্রথমে মামলা করে, মামলার পরে যে টাকার প্রয়োজন হয় সেটা থাকে না, এক সময় সেই কারণেই মানুষ অনেক বেশি অনেক কম যাচ্ছে। এটা না, সেটা কিন্তু নতুন কিছু না, এটা কিন্তু বরং পরিবর্তন হয়েছে। নতুনের কথা আপনি বলছেন কেন? বলছি না, বলছি যে এখন না না, এখন বলেন যে এটা একটা আমাদের দেশে আইনের ট্রেন্ড হচ্ছে যে আইনি ব্যবস্থার কাছে আইনি ব্যবস্থা আসলে আইনি ব্যবস্থা জটিলতা, দীর্ঘসূত্রিতা, আমাদের আইনি ব্যবস্থা যে দীর্ঘসূত্রিতা, আমিও তো সেটা বলছি, আমাদের আইনি ব্যবস্থাটার একটা সংস্কার দরকার, যদি সাধারণ মানুষের কাছে আমরা আইনি সুবিধাগুলো নিয়ে যেতে চাই। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন টেলিফোনে, আমরা ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। হ্যালো, জি ওয়াসলাম, বলুন। জি, আমি মাননীয় মন্ত্রীকে একটু কথা বলতে চাচ্ছিলাম, সেটা হলো হ্যালো, হ্যাঁ বলুন। জি, বাংলাদেশে যে অনেকগুলো ঘটনা যেটা ঘটতেছে, শুধু একটা ঘটনা পর পরে অনেক সেম ঘটনা অনেকগুলো ঘটতেছে। সেক্ষেত্রে সরকার যদি দ্রুত মানে কোনো পদক্ষেপ নেয়, যেটা দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে যদি বিচার হয়, সেই ক্ষেত্রে এই ঘটনা মনে হয় যে ঘটতে কম পারে। সেক্ষেত্রে সরকার কোনো পদক্ষেপ নিবে কিনা এটা জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ। মানে এই ঘটনাগুলো দ্রুত বিচার হয় না, আপনি বলেছেন। ইতিমধ্যে তো আপনি জানেন যে আমাদের যে চাঞ্চল্যকর হত্যাগুলো শিশুদের ইদানিংকালে সংঘটিত হয়েছে, প্রত্যেকটি কিন্তু দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। সেভাবে সরকার কিন্তু খুবই কঠিন, কিন্তু আসলে একদিনের মধ্যে সমাধান করাটাও কঠিন হয়ে যাচ্ছে। আমি যেটা আগেও বলেছি, 16 কোটি জনগণ, তার ভেতর তো ক্রিমিনাল আছেই। এই ক্রিমিনাল কিন্তু যুগে যুগেই থাকে, উন্নত দেশেও থাকে, অউন্নত দেশেও থাকে। তো এই ধরনের ঘটনাগুলো কম বেশি বিভিন্ন দেশে হয়। আমেরিকার মতন উন্নত দেশে স্কুলে যে ব্রাশ ফায়ার করে বাচ্চাদের একসাথে 100-150 বাচ্চা মেরে ফেললো, আপনি আগেও যেটা বলেছেন, বিভিন্ন উন্নত দেশে এই ঘটনাগুলো ঘটছে। ঘটলে পরে এই সমাধানটা সাথে সাথে তো হয় না, তবে বিচারের ব্যাপারে কিন্তু কঠোর এখন। আমি একটু বলতে চাই তবে যে আইন আছে, আইন প্রয়োগ করার সংস্থা রয়েছে, তারা আরো কঠিনভাবে যদি আইন কেন হয়, আইন করা হয় এই কারণেই। আইনের কাজটা হচ্ছে আইনে আওতায় মানুষ আসলে তার যে অপরাধ সে করে তার বিচার হবে, বিচারের রায় হবে, রায় কার্যকর হবে। তো এই যে তিনটা প্রক্রিয়ার ভিতর যাওয়ার কথা, সেই আইন আমাদের সংস্থা আছেন, এই সংস্থারা যদি তারা সত্যিকার অর্থে আইনটাকে প্রয়োগ করেন, তবে কিন্তু আসলে এটা কমে যায়। এটা অবশ্যই এটা বলতে হবে, আমাদের আইন যথাযথভাবে প্রয়োগ হয় না, এবং যাদেরকে প্রয়োগ করার কথা যে সংস্থার, তারা সেটা করেন না, সেটা কিন্তু একটা বড় ব্যাপার। আরেকটি কথা এটার সাথে যুক্ত করা দরকার, যে কেন হচ্ছে এখান থেকে রেমেডিটা কি? রেমেডিটা হচ্ছে সমাজ সচেতনতা বাড়ানো। এই যে এত ভয়াবহভাবে গত কয়েক মাস যাবত যা হচ্ছে, এটা তো আমার মনে, আমরা যারা সুস্থ মানুষ তারাই তো অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। তো আমি মনে করি যে এটা আসলে সরকারের, শুধু আমি সরকারের কথা বলবো না, সরকারের তো অবশ্যই তার কর্তব্য আছে, তার সঙ্গে যারা সামাজিক, যারা বিভিন্ন জায়গা আছেন, পেশাতে আছেন, সামাজিক সংগঠনগুলো আছে, প্রত্যেকের কিন্তু এটা নিয়ে সোচ্চার হওয়া দরকার। এই কারণে আমরা দেখেছি একসময় ইফটিজিং দারুণভাবে হচ্ছিল, অ্যাসিড নিক্ষেপ করা হচ্ছিল মহিলাদের প্রতি দারুণভাবে। এটা যখন খুব ক্যাম্পেইন হলো, সচেতনতা বাড়ানো হলো, তখন কিন্তু এগুলো কমে এসেছিল। তা আমি মনে করি এখন আসলে সরকার
এবং যারা সামাজিক সংগঠন যারা যে যেখানে আছে, যে কোনো পেশাতে আমরা আছি, প্রত্যেকের আসলে সোচ্চার হওয়া দরকার যে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না যে আগামী প্রজন্মের শিশুদেরকে আমরা এভাবে হত্যা করব। জি, আমি এই প্রসঙ্গেই আসি এখন, যে প্রতিকার কি করতে পারি আমরা আসলে। এবং আমি মাননীয় প্রতিমন্ত্রী আপনাকে বলি যে আজকের পত্রিকায় দেখলাম যে আপনারা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় একটা হেল্পলাইন চালু করেছে, যেইখানে ফোন করলে শিশুরা তাদের যে কোনো নির্যাতনের ঘটনার প্রতিকার পাবে। আপনি এইটা সম্পর্কে যদি একটু বলেন। আমাদের হেল্পলাইন অনেকদিন হয়ে আমরা চালু করেছি, টোল ফ্রি হেল্পলাইন 10921 আমাদের যে নাম্বারটি। এখন এটা হলো কি প্রতিটি জনগণের কাছ পর্যন্ত আমাদের পৌঁছানোটা দায়িত্ব এবং কর্তব্য। ইতিমধ্যে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি এবং তাদের প্রতিটি, এবার তো নতুন বই বেরিয়েই গেছে, সামনে যে নতুন বইগুলো আসবে প্রতিটি বইয়ের মলাটের পিছনে বা সামনে যেখানে হোক এই নাম্বারটি দেওয়া থাকবে। ইমার্জেন্সি কোনো প্রয়োজন হলে ফোন করতে পারবেন এবং সেটা কিন্তু এখনো চালু আছে, চলমান। 24 ঘন্টা আমাদের সেখানে সহযোগিতা নিয়োজিত আছে এবং আমরা ইতিমধ্যে অনেক ঘটনা আছে যে ঘটনা আমাদের দ্রুত আমাদেরকে জানানোর ফলে আমরা তাদের রক্ষা করতে পেরেছি। কিন্তু কিছু ঘটনা থাকে যে ঘটেই যায়, তখন বলারও সময় থাকে না, শিশুর পক্ষেও বলা কঠিন হয়ে যায়। তা আমাদের শুধু এটা না, আমাদের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার আছে প্রত্যেকটি ডিস্ট্রিক্টে। আমাদের কোনো ঘটনা যদি ঘটেই যায়, ঘটে যাওয়ার পরে তাদের কি সহযোগিতা করা যাবে, তাদের আইনি সহযোগিতা করা, অনেকে ট্রমায় চলে যায় তাদেরকে সেখানে সেবা দেওয়া, তাদের ফিজিক্যাল বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় সেটার জন্য স্বাস্থ্য সেবা দেওয়া। সেই জন্য কিন্তু আমাদের 64 ডিস্ট্রিক্টে আমাদের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার আছে। আপনারা শুনবেনও যে প্রায়শই এই ধরনের ঘটনাগুলো ঘটে, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে আসা হয়। এবং আমাদের পাশাপাশি ডিএনএ আইনটি হয়েছে, যেটা নতুন ডিএনএ আইনটি হওয়ার কারণে যে এই যে ঘটনাটি ঘটে গেল এটাও কিন্তু ডিএনএ টেস্ট করা হবে। ডিএনএ আইনটি আমাদের ছিল না আগে। এই ডিএনএ আইন না থাকার কারণে কোনো ঘটনা হলে ডিএনএ টেস্ট করে সেটা রিপোর্ট, এই জন্য আমাদের দেশের বাইরে পাঠাতে হতো নানান কিছু। আমরা কিন্তু এই আইনটিও পাশ করেছি, যার জন্য খুব সহজ হচ্ছে ক্রিমিনালদেরকে ধরার বিষয়টি। আমাদের কাজ কিন্তু আমাদের মিনিস্ট্রির যেটুকু কাজ, আমাদের তো সমস্ত কাজ আমরা করতে পারি না, যে অন্যান্য মন্ত্রণালয়গুলো আছে তারা কি করছে সেটা মনিটর করা, এবং যখনই যে ঘটনা ঘটছে তৎক্ষণাৎ আমরা সেই ডিস্ট্রিক্টের ডিসিএসপির সাথে আমরা যোগাযোগ করছি, দ্রুত তারা কি করছে, পুলিশের কোনো গাফিলতি আছে কিনা সেটা আমরা দেখার জন্য কথা বলছি। আমরা পাশাপাশি হোম মিনিস্টারের সাথে যোগাযোগ করছি যে আপনি কিভাবে এই ঘটনাটা কি শেষটা কোথায়। আসলে এত ধরনের ঘটনা হয়, ছোট বড় নানান ধরনের, প্রত্যেকটাই মনিটর করে একদম ফাইনাল পর্যন্ত যাওয়াটাও টাফ হয়ে যায়। আমি মনে করি যে আমরা তো মাঠ পর্যায়ে কাজ করি জনপ্রতিনিধি হিসাবে, আমার সবসময় ইচ্ছা থাকে যে আমার এলাকায় যেন একটাও ক্রাইম না হয়, কিন্তু ঘটনা কিন্তু ঘটে যায়। দু চারটা যখন ঘটে যায় সেটাকে আমরা চেষ্টা করি যে তাড়াতাড়ি কি করে তাকে আমরা রক্ষা করব বা তার এই ঘটনাটা কি করে আমরা তাকে আইনি সহযোগিতা দিব। কিন্তু অনেক সময়ই দেখা যায় একটা পর্যায়ে যে তারাই জন্য একটু, যারা বিশেষ করে যারা নিম্নবিত্ত, তারা মনে করে মেয়েটা মারা গেছে তো চলেই গেছে, ওকে তো আর পাবো না, এতগুলো টাকা পেয়ে গেলাম, তাহলে আর আমার এইসব নিয়ে টানাটানির দরকার কি। এই ধরনের মানসিকতাও কিন্তু তৈরি হয়, যার কারণে লাস্টে যখন ফাইনাল স্টেজে, যে আমার নিজেরই মানে অভিজ্ঞতায় যে নিজে চেষ্টা করেছি কিন্তু ফাইনাল স্টেজে যে দেখা গেলো যে আসলে মানুষে বাদী নাই, শেষে মানে টানাটানি করে, তখন তো একটা এই ধরনের বিষয়গুলো আছে, এটা অস্বীকার করার কারণ নেই। একদিনে তো একটা সমাজ পরিবর্তন করা যাবে না। বাংলাদেশ এখন নিম্ন মধ্য আয়ের দেশ হয়েছে, আমরা মধ্য আয়ের দেশের স্বপ্ন দেখছি এবং সেই লক্ষ্যে যাচ্ছি। মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি হয়েছে, সমান সমাজের সকল স্তরকে সমান অবস্থানে আনাটা এটাও খুবই ডিফিকাল্ট, রাতারাতি করা সম্ভব নয়। তবে আমরা কিন্তু আমাদের যতটুকু সাধ্যে আমাদের মধ্যে সরকার এসে চেষ্টা করছি। তার পাশাপাশি যেটা বলেছেন আপাও, যে শুধু সরকার একা পারবে না, আমাদের বিশাল জনবহুল দেশ, এখানে পুলিশের সংখ্যা আমাদের কম, সেই তুলনায় সংখ্যা হয়তো এখনো হয়নি, যাতে আরও বৃদ্ধি করতে হবে। সেক্ষেত্রে জনগণের মধ্যে একটা আন্দোলন গড়ে তোলা উচিত। ছোটবেলায় আমরা দেখতাম, আমরা নিজেরাও মুকুল ফৌজ করেছি, শিশু সংগঠন অনেক ছিল, কিন্তু এখন শিশু সংগঠনগুলোও যেন মানে সেইভাবে পাড়ায় পাড়ায় থাকা করা, মানে ভলান্টিয়ার সার্ভিস দেওয়ার টেন্ডেন্সিটা মানুষের কমে গেছে সবকিছুতে। আমি একটু শিশু সংগঠনের প্রসঙ্গে আপনার কাছে আসবো, যে আমরা আগে দেখতাম যে এই কচিকাচার মেলা, খেলাঘর, এই সংগঠনগুলো খুবই সক্রিয় ছিল,
কিন্তু এখন কিন্তু এই সংগঠনগুলো কোনোটিই সক্রিয় না। এটার মূল এটি একটি কারণটা কারণ, হচ্ছে- মানে এটার মূল আমাদের কারণ যেটা হলো, আগে স্বেচ্ছাশ্রম দেওয়ার যে একটা মানসিকতা ছিল সমস্ত জাতির, ছোট বড় সবাই কিন্তু আসলে নানাভাবে স্বেচ্ছাশ্রমটা দিত। আজকাল কিন্তু সেই স্বেচ্ছাশ্রমটা দেওয়ার আকাঙ্ক্ষাটা মানুষের কমে গেছে। কারণ মানুষ, ওই যে বললাম, আমি আগেই বলেছি যে নিজেকে নিয়ে ব্যস্ত, নিজের যে সাথে যে আর 10টা মানুষ যুক্ত একটা পাড়ার মধ্যে যে সম্পর্ক। এখন তো একটা ফ্ল্যাটে যেখানে থাকে তার পাশের বাড়ির ফ্ল্যাটে কে আছে সেটাই সে জানে না, কিন্তু আগে তো তা ছিল না। মানুষের যে ভেতর যে মানবিক যে সম্পর্কটা, সেই সম্পর্কটা একটা সম্পর্ক ছিল, সেই জায়গাগুলো কিন্তু আমরা পাড়ায় নষ্ট পাড়ায় করে আমরা আগে মানে দেখতাম যে খবর রাখতো, খাওয়া বিকেলবেলা দাওয়া গানের করতো, হ্যাঁ। সুর ভেসে আসতো, হারমোনিয়াম কোন বাড়িতে ভালো রান্না হলো আরেক বাড়িতে পাড়াতে সংগঠন ছিল, ক্লাব ছিল, সেখানে পিটি প্যারেড হতো, বাৎসরিক নাটক হতো, বাৎসরিক বিচিত্র অনুষ্ঠান হতো। এর ভেতরে ছেলে মেয়েদের মনের মানে তাদের মানবিক বোধগুলান তৈরি হতো, একটা সুস্থ স্বাভাবিক সুন্দর মানুষ হিসেবে বড় হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার ভেতর দিয়ে যাচ্ছিল। আজকাল তো সেই প্রক্রিয়া নাই। পাড়াগুলো খুবই আইসোলেটেড, প্রত্যেকটা পরিবার আলাদা আলাদা পরিবার, এবং তারপর সর্বোপরি কোনো মাঠ নাই খেলার। বাচ্চারা কোথায় যে খেলবে? বাচ্চারা কি করে, আপনার শুধু আছে তাদের কি একটা আইপ্যাড নাকি একটা আছে, সেটা সারাক্ষণ চালাতে থাকে, না হলে কম্পিউটার, না হলে ফেসবুক। এই যে আত্মকেন্দ্রিকতাটা দাঁড়িয়ে গেছে প্রত্যেকের ভেতরে, এটা আমি বলবো যে ধনতান্ত্রিক বিশ্বের ব্যাপারটাই হচ্ছে আত্মকেন্দ্রিক একটা জীবনের আকাঙ্ক্ষা। আমি কতটুকু বড় হলাম, আমার কতটা প্রাপ্তি হলো, সেটাই হলো বড় কথা। আমার প্রাপ্তিটা যে আরো 10 জনের সঙ্গে মেলানো, সেটা কিন্তু আসলে এইখানে আমরা এই বোধ জায়গা নিই। এবং খেলা, আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন, আমরা কিন্তু খেলাঘর প্রায় 8 লক্ষ বাচ্চাকে নিয়ে সারা দেশে আমরা কাজ করি, এবং কাজ করা খুবই কঠিন। এখন নিজের পকেটের পয়সা খরচ করে তারপরে, কিন্তু সরকার কিন্তু আমাদেরকে কোন রকম আছে, সমাজ কল্যাণ আছে কই, আমাদের তো যেমন আমি জানি না, কচিকাচার মেলাও পায় না বলে আমার ধারণা। অন্যান্য দেশে দেখা যায় যারা এই বাচ্চাদের নিয়ে কাজ করেন তাদেরকে কিন্তু সরকারের কাছ থেকে কিছুটা অনুদান পায়। আমরা খেলাঘর বলুন, কচিকাচার মেলা বলুন, এরকম কোনো অনুদানের কোনো ব্যাপার নেই। আমাদের নিজেদের পকেটের পয়সা খরচ করে, যেমন আমার খেলাঘরের ব্যাপার আমি বলি, 2x22 একটা বাড়ি আমি পেয়েছি। সেখানে আমাদের এখন একটা ওই সাংস্কৃতিক কেন্দ্র করেছে, যেখানে নাচ গান আবৃত্তি শেখানো হয়, ছবি আঁকা হয়। আর সেখানে একটা স্কুল খুলেছে, একদম বস্তির বাচ্চাদের জন্য স্কুল করেছি আমরা, স্কুল চলছে, প্লাস আবার ওখানে একটা ডাক্তার বসিয়ে জি ধন্যবাদ, সেটাও কাজ করছে। ধন্যবাদ। আমরা একটু আফসান চৌধুরীর কাছে যাব। আফসান ভাই, একটা বিষয়ে আলোচনা হয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে। গণমাধ্যমের ভূমিকা সবসময় প্রশংসিতই হয়, কিন্তু কখনো কখনো গণমাধ্যমের ভূমিকা এই বিশেষ করে এই ধরনের ঘটনার ক্ষেত্রে মনে হয় যে আরো সচেতন হওয়া উচিত গণমাধ্যমের, এই ধরনের কথা অনেকে বলেন। আমরা ধরেন এখন যা ঘটছে, টেলিভিশনের খবর দেখলে বা পত্রিকার পাতা উল্টালে আমাদের প্রতিদিন গা শিউরে উঠতে হয়। ছোট ছোট বাচ্চারা এগুলো কিভাবে নিচ্ছে, তাদের মধ্যে এগুলো কি প্রভাব ফেলছে, সেগুলো আমাদের, যদিও মানে এইগুলো যা ঘটছে তা তো গণমাধ্যম দেখাবেই, তার কোনো ব্যতিক্রম নেই, কিন্তু সেগুলো কিভাবে দেখানো উচিত? অনেক সময় লাশের ছবি যাতে না দেখানো হয় সেরকম নিয়ম একটা সরকার হয়তো নীতিমালার মধ্যে চালু করবে। অনেক গণমাধ্যম কিন্তু দেখায় না, যেমন আমরা কখনো এই লাশের ছবি দেখাই না। তো এই বিষয়গুলো নিয়ে আপনি গণমাধ্যমের ভূমিকা এই ক্ষেত্রে কি হওয়া উচিত, আপনি যদি একটু বলেন। প্রথমত সব দেশেই কিছু নিয়ম কানুন থাকে, তার মধ্যে সবাইকে কাজ করতে হয়। আমাদের দেশে নিয়মগুলো খুব সহজে ভাঙা যায়, এবং ভাঙা যায় বলে যে কথাটা আগেই, আমি ভাঙলে আমার কি কোনো অসুবিধা হবে? আমাদের অসুবিধা হয় না। তো যেহেতু যারা টেলিভিশন চ্যানেলের মালিক বা যারা তারা তো সমাজের সবচেয়ে প্রতাপশালী মানুষ, তাদের কোনো কিছু তোয়াক্কা করতে হয় না। এটাই হচ্ছে গণমাধ্যমের সংকট। তো গণমাধ্যমে যারা কর্মী, আমি যেমন বলি যে আমি সম্পাদকও না মালিকও না, আমি কর্মী। অথবা আমার অবস্থানটা হয় যে আমি যদি বিশ্বাস করি যে আমি এটা করবো না, চাপটা কিন্তু মালিকের পক্ষ থেকে, সম্পাদকের পক্ষ থেকে আসছে, না এটা দেখাতে হবে, ওই চ্যানেল দেখাচ্ছে, এই চ্যানেল দেখাচ্ছে, তো এটা হয়ে যায় টিআরপি রেটিং এর একটা ঝগড়া। এটা আছে, কিন্তু আমাদের আরেকটা জিনিস হচ্ছে যে নোস্টালজিয়া থেকে তো লাভ নেই। আমি এতগুলো জায়গায় দেখেছি নোস্টালজিয়া আগে কি ছিল না ছিল আমি কি করে বলবো, সেটা তো না, আমার বাস্তবতা এখন ঘটনা ঘটছে। তো আমার মনে হয় বর্তমান গণমাধ্যমের জন্য কি নিয়মগুলো আছে, আমি যেহেতু পশ্চিমে পড়িয়েছি, আমি যেখানে দেখেছি যে নিয়মগুলো কিন্তু মানা হয়, সেটা ধনতান্ত্রিক দেশ হোক সমাজতান্ত্রিক দেশ হোক, নিয়মগুলো মানে। আমাদের দেশে নিয়ম মানার চাপটা নেই। দ্বিতীয়ত সেটা হচ্ছে যে পশ্চিমে যেটা দেখা যায়
যে যদিও কমিউনিটি বলতে যেটা সেটা দুর্বল হয়ে গেছে, মানুষ নিজের সঙ্গে থাকে, তার জায়গাটা কিন্তু প্রতিরক্ষার জায়গাটা গ্রহণ করে নিয়েছে সরকার। সরকার অনেক বেশি দায়িত্বশীল। আমি যখন কানাডায় ছিলাম, বাচ্চাদেরকে প্রত্যেকদিন স্কুলে শেখাতো তোমার যদি কোনো বিষয়ে অসুবিধা হয় তুমি 911-এ ফোন করবে, একেবারে মুখস্থ করো। তো প্রত্যেক বাচ্চা মুখস্থ করতো। তাতে কি হতো, বাংলাদেশের বাবা মারা অনেকেই বাচ্চাদেরকে মারে, কিছুদিন পরে ওরা বাচ্চাদেরকে ফোন করে, পুলিশকে ফোন করে। আমার মনে আছে যে আমার ছেলের গলায় একটা মাছের কাঁটা আটকে গিয়েছিল, ও বলছে 911-এ ফোন করো। মানে 911টা তার কাছে বিপদ রক্ষা। তো যদি আপনি গত 10 মাসের হিসেবটা দেখেন যে পুলিশ গতগুলো ঘটনার সঙ্গে নির্যাতনে জড়িত, তাহলে বুঝবেন যে আমাদের দেশে কেউ পুলিশকে ডাকবে না বিপদে পড়লে। যতক্ষণ পর্যন্ত আপনার এই বিষয়টাকে আপনি ঠিক করছেন যে পুলিশ হচ্ছে আপনার রক্ষক, পুলিশ আপনার অসুবিধা করবে না, ততক্ষণ পর্যন্ত তো আপনার এই কাঠামোটা চলবে না। তো এই আমি মনে করি যে হত্যাকাণ্ড নিয়ে আমরা সবাই অনেকেই তো বাবা মা, আমরা খুব অস্থির হয়ে গেছি। কিন্তু একটা হিসেব আমি দেখি, আমি সেটা কয়েকবার বলি, বাংলাদেশে কিন্তু 1,2,2,5 জন খুন হয়, আর মার্কিন যুক্তরাষ্ট্রে তার ডাবল হয়। তো অতএব খুনটা কিন্তু অবস্থার ইন্ডিকেটর না, খুনটা হচ্ছে যে কোনো কারণে হোক হচ্ছে, এটা নিয়ে অস্থির হওয়া হচ্ছে আমার মনে হয় সামগ্রিকভাবে। সিআরসিতে যে কথাটা আছে, সিআরসিতে লেখা আছে পরিষ্কারভাবে এগুলো বাচ্চাদেরকে দেখানো যাবে না। কেউ যদি বাচ্চাদেরকে দেখায়ও, বাবা মাও যদি হয়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে আপনি সিআরসিটা মেনে নিতে হবে, বলতে হবে এনফোর্সেবল ল। এখন তো সিআরসি এনফোর্সেবল না, আমাদের ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, ইউডিএইচআর এর মতো আমরা করেছি, আমরা সই করেছি, কিন্তু এটাকে আমরা প্রয়োগ করি না। তো তাহলে আমাদের যদি সিআরসি কে প্রয়োগ করি আমরা, চাইল্ড রাইটস কনভেনশন, তাহলেই তো হয়ে গেল। তাহলে তো ওখানে তো পরিষ্কারভাবে লেখা আছে বাচ্চাদের ক্ষেত্রে এগুলো করতে হবে, বাচ্চাদের ক্ষেত্রে এগুলো করতে হবে, বাচ্চাদের, আমরা সেগুলো করি না। তো আমাদের জাতিসংঘের যেই সব সনদে আমরা সই করেছি সেগুলোই যদি আমরা বলি যে আমরা পালন করব, অবস্থা অনেক ভালো হয়ে যায়। কিন্তু সেটা আমরা করার মতো এখনো খুব একটা আগ্রহ দেখাচ্ছি না। ধন্যবাদ আপনাদের। আসলে আজকে আমাদের সময় আর বেশি নেই, তো আমরা আশা করব যে আমাদের এই সচেতনতা তৈরি হবে, মানবিক মূল্যবোধ আবার ফিরে আসবে, এবং এই ক্ষেত্রে রাষ্ট্রের অনেক দায়িত্ব আছে যেগুলো রাষ্ট্র খুব গভীরভাবে যত্নের সাথে পালন করবে। যেই মানে হেল্পলাইনটা আপনারা চালু করেছেন, আমি জানি না যে সেই হেল্পলাইন থেকে কতটা সুবিধা, তাৎক্ষণিক যখন ফোন করবে কেউ বিপদগ্রস্ত হয়ে, তখন তাৎক্ষণিক কতটা সুবিধা পাবে কি পাবে না, সেই বিষয়গুলো আছে, সেগুলো খুব দক্ষতার সাথে করা হবে আমরা আশা করি, এবং এটি বাচ্চারা যেন জানে। আমাদের সময় নেই, আপনি যদি বলি যাক, আসলে আমাদের দেশ আর মানে উন্নত দেশের তো এখনো অনেক তফাৎ আছে। হেল্পলাইন আমাদের যেমন কেউ ইচ্ছা মতন ফোন করে ফেলবে, কিন্তু আপনার 911-এ যখন ফোন করতে হয় আমেরিকায়, তখন কেউ যদি মানে এমনিতেই ফোন করে, মানে অহেতুক কারণে ফোন করে, তাহলেও তার জন্য পানিশমেন্ট আছে। আমাদের দেশে তো এখনো অনেকটা এইসব বিষয় আছে, তবে মিডিয়ার ব্যাপারগুলো অনেক পরিবর্তন হয়ে আসছে। আমরা আশা করছি যে এই সিস্টেমগুলো নিশ্চয়ই আমাদের এখানেও কার্যকর হবে ভবিষ্যতে, এবং আমরা আর শিশু হত্যা দেখতে চাই না। আমি আশা করব যে আমাদের বিবেক আবার জাগরিত হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। সবাইকে শুভেচ্ছা। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।